এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাগো, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাগো। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। আপনি শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। আমি সুতপা বসু বলছি। আবার আমি ফেরত এসেছি রসে বসে অনুষ্ঠানে। আজকে আমি কিছু শরবত বানানো শেখাবো। সেটা গরমে খুবই ভালো লাগবে এবং শরীর মনকে চাঙ্গা করে দেবে একদম। আপনাদের আজকে শেখাবো, যেমন প্রথমে আছে ছাতুর শরবত, তারপরে আছে আমপুরা শরবত, পাকা আমের শরবত, তরমুজের শরবত, তালশাঁসের শরবত, কালো আঙুরের শরবত। প্রথমে আমি বলছি ছাতুর শরবত। কেন আমি ছাতুর শরবতটা দিয়ে শুরু করলাম? কারণ ছাতুটা হচ্ছে সব থেকে সস্তার জিনিস। দ্বিতীয়ত খুব সাধারণ লোক এটা খায় আমি দেখেছি, কারণ ছাতুতে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, ভিটামিন এবং ত্বককে উজ্জ্বল করে আর শরীরকে ভীষণ শক্তিশালী করে। তাহলে এবার আমি বলি ছাতুর শরবত করতে কী কী লাগবে। প্রথমে তো লাগছে ছোলার ছাতু 2 চামচ, চিনি 1 চামচ। এর মধ্যে একটা কথা আমি বলে রেখে দিই, যদি মনে হয় যে না আমি মিষ্টি ছাতুর শরবত খাবো না, নোনতা ছাতুর শরবত খাবো, তাহলে চিনিটা বাদ দিয়ে দেবেন। আর যদি চিনি দিতে পছন্দ লাগে তাহলে চিনিটা দিয়ে দেবেন। লেবুর রস 1/2 চামচ, লেবু মানে পাতিলেবু, জল 1.5 কাপ, বরফের কুচি, নুন আন্দাজ মতো, একটু বিট নুন, একটু ধনেপাতা, আন্দাজ মতো কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি এবং ওই ভাজা জিরের গুঁড়ো, যেটা আমরা শুকনো লঙ্কা জিরে দিয়ে রোস্টেড করে গুঁড়ো করে রাখি বাড়িতে, একটু গোলমরিচের গুঁড়ো, পুদিনা পাতা কুচি। এবারে এই সমস্ত উপকরণ গ্লাস ঢেলে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটা খেলে শরীর মন প্রাণটা জুড়িয়ে যাবে এবং মনে হবে সঙ্গে সঙ্গে যেন শরীরে আমি একটা শক্তি সঞ্চার করছি। চড়া রোদে শরীরকে ঠান্ডা রাখতে আমপড়া শরবত কিন্তু ভীষণই উপাদেয় এবং স্বাস্থ্যকর। কাঁচা আমে প্রচুর পরিমাণে ভিটামিন আছে এবং কাঁচা আম কিন্তু শরীরকে খুব সতেজ রাখে এবং ভীষণ ঠান্ডা করে ভিতর থেকে। প্রাকৃতিক এনজাইম ও ফাইবার আছে যেটা হজমে সাহায্য করে, শরীরকে গ্যাস অম্বল থেকে প্রতিরোধ করে এবং হার্টও ভালো রাখে। আচ্ছা, এবারে হচ্ছে এই শরবতটা বানাতে আমাদের কি কি লাগছে। প্রথমে তো আম লাগছে, পুদিনা পাতা, বিট নুন, মিছরি, রোস্টেড জিরে গুঁড়ো যেটা আমরা বাড়িতে বানিয়ে রাখি শুকনো লঙ্কা আর জিরে দিয়ে তাওয়াতে সেকে একটা গুঁড়ো করে রাখি, বরফ। এই সমস্ত উপকরণ হলেই হয়ে যাবে কিন্তু বাজিমাত। তাহলে এবার আমরা বানানোটা শুরু করি। আমপোড়া শরবত বানানোর জন্য সবার আগে 2টো আম গ্যাসে ভালো করে পুড়িয়ে নিতে হবে। পোড়ানোর সময় আমি বলবো যদি এই গ্যাসের উপর একটু জালি বসিয়ে নেওয়া যায় তাহলে ভালো হয়, কেননা তাহলে রসটা পড়ে না বার্নারটা খুব ড্যামেজ হয়, তো একটু প্রোটেকশন হবে সেটার জন্য। তারপরে আম ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে নিতে হবে। এবার আমগুলোকে ভালো করে চটকে নিতে হবে, আঠিটা ফেলে দিচ্ছি আমরা। এবারে এই চটকানো আমকে
মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে। এবার এর মধ্যে মিষ্টি দিয়ে দিতে হবে, মিহি করে ব্লেন্ড করতে হবে, মানে একদম মসৃণ হবে যাকে বলে। এবারে মিক্সিতে আন্দাজ মতো রোস্টেড জিরা পাউডার, বিট নুন এবং কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিতে হবে, একটু বরফের কুচিও দিতে হবে, আবার ব্লেন্ড করতে হবে। এরপর গ্লাসের মধ্যে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে। এবং এই উপরে একটু যদি খুব সুন্দর লাগে, যদি একটু পুদিনা পাতা সাজিয়ে দেওয়া যায়, তাহলে দেখতে কিন্তু খুব ভালো লাগবে। এতক্ষণ তো আমি কাঁচা আমের শরবত কী করে বানাতে হয় সেটা আমি বললাম, কিন্তু এবারে আমি বলবো পাকা আমের শরবত কিভাবে বানাতে হয়। পাকা ও কাঁচা আমে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে, যেমন ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ই, এবং দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, আর শরীরে ইমিউনিটি কিন্তু খুব বাড়ায়। তাহলে আমাদের এই পাকা আমের শরবত করতে গেলে কি লাগবে? প্রথমে আমি আসছি দুধের কথায়। 700 গ্রাম দুধ লাগবে, সেটাকে আমাকে কমিয়ে 600 গ্রামে আনতে হবে। আম 4 পিস লাগবে, সুগার 2 টেবিল স্পুন, কাজু বাদাম আমি মোটামুটি 20টা নিচ্ছি, কেশর কিছুটা, বরফের টুকরো। আলাদা করে কিছুটা আম আমি কুচিয়ে অ্যান্ড চেরি কুচিয়ে রাখবো। সেটা কী জন্যে না, ওটা হচ্ছে শেষে সাজানোর জন্য। প্রথমে দুধকে জাল দিয়ে কমিয়ে 700 গ্রাম থেকে 500 বা 600 গ্রামে নিয়ে আসবো। অন্যদিকে আমকে কেটে টুকরো করে নিতে হবে, দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিতে হবে। দুধটাকে দুভাগে ভাগ করে নিতে হবে। দুধ জালের সময় চিনি, কেশর, একটু কাজু বাদাম বাটা দিয়ে দুধকে একটু ঘন করে নিতে হবে। আমি আগে দুধকে যে দুভাগের কথা বলেছিলাম, এক ভাগে আমের টুকরোগুলো মিশিয়ে মিক্সিতে দিয়ে দিতে হবে। এবার ভালো করে মিশে গেলে পরে বাকি দুধটা আবার মিক্সিতে ঢেলে দিতে হবে। এবার ভালো করে ব্লেন্ড করতে হবে, বরফ কুচি দিতে হবে। গ্লাসে শরবত ঢেলে উপরে কিছু আমের টুকরো, চেরি কুচি ও বরফ দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে। আমি আবার ফিরে আসব, তবে এর মধ্যে পরিবেশবিদ ডক্টর সৈকত কুমার বসু বলবেন পাখিদের জীবন চর্চা নিয়ে। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। আজ আমরা কথা বলবো পাখিদের জীবনচর্চা নিয়ে। শ্রোতা বন্ধুরা, আমরা আমাদের আশেপাশে কত রকম পাখি তো দেখি, মানে আমি রঙিন পাখিদের কথা ছেড়ে দিলাম, আমাদের সকলের চোখে কয়েকটা পাখি তো সবসময় পড়ে, তাই না? কাক, চড়াই, ঘুঘু, শালিক, এছাড়াও তো আমাদের পাশে টিয়া, মুনিয়া, এসব নানান রকম পাখি রয়েছে, যেগুলো একটু গ্রামাঞ্চলের দিকে না গেলে বা যেখানে গাছপালার সংখ্যা বেশি সেই সব জায়গায় না গেলে চট করে চোখে পড়ে না। পাখি কিন্তু আছে, আমরা তাদের দেখতে পাই না, তার কারণ আমরা তাদের দেখতে জানি না। এই কাকচড়াই ছাড়া বা ঘুঘু ছাড়া অন্য যে সমস্ত পাখি, রঙিন পাখি যেগুলো রয়েছে, সেগুলোকে আমরা চট করে অনেক সময় দেখতে পাই না। তার কারণ এরা গাছের গভীর পাতার ভিতরে লুকিয়ে থাকে, লুকিয়ে লুকিয়ে ডাক দেয়, লুকিয়ে লুকিয়ে শীষ দেয়, তাই আমরা দেখতে পাই না। তাই আমরা ভাবি বোধহয় শহরে এরা নেই, শুধু গ্রামে পাওয়া যায়। কথাটা ঠিক নয়। কিন্তু দেখা গেছে ধীরে ধীরে আমাদের পাখিদের মধ্যেও একটা আরবানাইজেশন, অর্থাৎ শহরের জীবনকে
গ্রহণ করে নেওয়ার একটা ক্ষমতা তাদের মধ্যে দেখা গেছে। এবং এটা শুধু ভারতবর্ষ বলে নয়, সারা পৃথিবী জুড়ে কিছু পাখির মধ্যে দেখতে পাওয়া গেছে যে তারা এই শহুরে জীবনটার সাথে খুব সহজভাবে নিজেদের একটা অভিযোজন কমপ্লিট করে ফেলেছে। সেটা কীরকম, মানে অ্যাডাপ্টেশনটা ভীষণ সুন্দরভাবে কমপ্লিট করেছে। সেটা হচ্ছে যে আপনি দেখতে পাবেন আমাদের আশেপাশে কাক দেখতে পাচ্ছেন, শালিক ভীষণভাবে দেখতে পান, চড়াই দেখতে পাচ্ছেন, যদিও চড়াইয়ের সংখ্যা আগের থেকে অনেকটা কমে গেছে। এছাড়াও আমরা কি দেখতে পাই, আমরা খুব ঘুঘু দেখতে পাই, বিভিন্ন প্রজাতির শালিক দেখতে পাই। এই সমস্ত পাখিগুলি দেখবেন এরা ভীষণভাবে শহরে অবস্থার সাথে নিজেদেরকে অভিযোজন করে ফেলতে পেরেছে। কীরকম করে, সেটা হচ্ছে দেখুন, এত যে শহরের দূষণ, এত যে শব্দ দূষণ, যেটা অনেক সময় অন্য জঙ্গলি পাখিদের ক্ষেত্রে তাদের জীবন যাত্রার ক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি করে। তাদের নিত্য নৈমিত্তিক খাদ্য সংগ্রহ করা বা এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যাওয়া, তাদের বাচ্চাদের পরিচর্যা করা, ডিম পড়া, লুকিয়ে রাখা, শিকার করা, এগুলোর ক্ষেত্রে তাদের জীবনচর্চার ক্ষেত্রে বিভিন্নভাবে নেগেটিভলি ইম্প্যাক্ট করে। কিন্তু দেখতে পাবেন আমাদের যদি সবথেকে বলি, আমাদের যে শহুরে জীবনের সাথে অভিযোজিত হয়েছে যে একটি পাখি, সেটা হচ্ছে কাক। শীত, গ্রীষ্ম, বর্ষা, যে কোনো আমাদের ঋতুতেই লক্ষ্য করে দেখুন না কেন, এদেরকে দেখতে পাবেন সকালবেলা থেকেই এরা হাজির হয়ে যাচ্ছে। অর্থাৎ শহরের এই বিপুল পলিউশন, মানুষের জনসংখ্যার বৃদ্ধি, তার মাঝখানেই কিন্তু তারা নিজেদের জায়গা করে নিতে শিখেছে। সে তারা গাছে বাসা বাঁধুক, আপনার বাড়ির বারান্দায় বাসা বাঁধুক, অথবা ঘুলঘুলির কোনো সুযোগ থাকে সেখানে বাসা বাঁধুক। কাক, আপনি দেখবেন পায়রা বিশেষ করে, যে কোনো জায়গায় বাসা বেঁধে তারা কিন্তু ব্যাপকভাবে তাদের বংশবৃদ্ধি করতে পারছে। আজকাল শালিককেও দেখতে পাবেন যে তারা ব্যাপকভাবে এই আধুনিক জীবনের সাথে নিজেদের সম্পৃক্ত করে ফেলেছে। অর্থাৎ এয়ার কন্ডিশনের যে বাক্স রয়েছে তার আশেপাশে বা তার মধ্যে সেই এয়ার কন্ডিশন মেশিনগুলো ব্যবহার করা হয় না, তাদের মধ্যে তারা নেস্ট বক্স হিসেবে কিন্তু ব্যাপকভাবে ব্যবহার করছে। গাছে তো তারা বাসা বানায়, এটা তো আমরা চিরকালই দেখে এসেছি সমস্ত পাখির মতো। কিন্তু মানুষের তৈরি যে কনস্ট্রাকশনগুলো রয়েছে, সেটা বাড়ি হতে পারে, বারান্দা হতে পারে, আলসে হতে পারে, কুলুঙ্গি হতে পারে, যে সমস্ত জায়গা যেখানে মানুষ কম যায়। আর একটা খুব বড় পাখিদের পছন্দের জায়গা হচ্ছে পুরনো বাড়ি, পুরনো ফ্যাক্টরি, পুরনো চিমনি, যেগুলোতে মানুষ আর যায় না, যেখানে মানুষের যাতায়াত কমে গিয়েছে, সেখানে গেলে দেখতেই পাবেন কিন্তু বহু পাখি বাসা করেছে। আপনারা যদি কখনো পুরনো ইট তৈরি হয় কারখানায় যদি কখনো যাওয়ার সুযোগ হয়, তাহলে দেখবেন ওই যে বিশাল বিশাল চিমনিগুলো রয়েছে, তার মাঝখানে যে ফোকরগুলো রয়েছে, সেখানে কিন্তু চন্দনাটিয়া ব্যাপকভাবে বাসা বৃদ্ধি করে। ঘুঘু যে কোনো জায়গাতে তারা সুযোগ পেলে এবং যে কোনো জায়গায় মানুষের হাত যায় না, বা অনেক সময় দেখতে পাবেন আপনার বাড়ির উপর দিকে কোনো তাক রয়েছে বারান্দার আশেপাশে, বা পুরনো বাড়ির কোনো একটা অংশে যেখানে আপনারা যান না, ছাদের অ্যাটিক বা আমাদের ছাদের উপরের কোনো ঘর যেখানে আমাদের যাতায়াত কম রয়েছে, দেখবেন তারা বাসা বাঁধাবার জন্য কিন্তু সেটা ব্যবহার করে নিচ্ছে। অর্থাৎ পাখিদের মধ্যে কিছু যারা রয়েছে, বিশেষ করে রঙিন পাখিদের কথা বলি, তারা যেরকম জঙ্গলের মধ্যে কাঠ কুটি পাতা দিয়ে তাদের বাসা তৈরি করছে, আবার অনেকেই কিন্তু মানুষের তৈরি যে কনস্ট্রাকশনগুলো রয়েছে, অর্থাৎ বিল্ডিং বলুন, গোডাউন বলুন, পুরনো বারান্দা বলুন, অ্যাবান্ডেন্ট বিল্ডিং বলুন, সেগুলোকে কিন্তু তারা ভীষণ সুন্দরভাবে ব্যবহার করে সেইগুলোকে তাদের বাসা হিসেবে ব্যবহার করে ফেলে। যেরকম পুরনো ফ্যাক্টরি, বিল্ডিং, পুরনো গুহা, যেই সব জায়গাগুলোতে মানুষ যায় না, সেখানে যেরকম পাখি বাসা করে, তাতে অনেক সময় দেখতে পাবেন বাদুড়ও কিন্তু বিপুল পরিমাণে এই জায়গাগুলোতে বাসা করে, এবং রাত্রির বেলা যখন হয়ে যায় তারা সেই বাসাগুলো থেকে বেরিয়ে আসে, শিকার ধরে আবার ঢুকে যায়। তাহলে পাখিদের জীবনচর্চার মধ্যে দিনের পাখি রয়েছে, রাতের পাখি রয়েছে, গাছের পাখি রয়েছে, জলজ পাখিরা রয়েছে, আবার মানে মাটিতে বসবাস করে এরকম প্রচুর পাখিরা রয়েছে। যে যার সুবিধা মতো বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে তারা দেখে নেয় কোথায় মানুষের ডিস্টারবেন্সেস খুব কম, যেখানেই লোক চলাচল কম, যেখানেই মানুষের যাতায়াত কম। এবং আরেকটা জিনিস যেটা আমরা খেয়াল করি না, পাখিরা কিন্তু ভীষণভাবে মনিটর করে যে কোথায় কুকুর, অর্থাৎ এই যে দেশি কুকুর আমরা দেখতে পাই, পারিয়া ডগস আমরা বলি, আমাদের দেশি কুকুর এবং বেড়াল এবং ভাম, এই যে প্রাণীগুলো রয়েছে সেইগুলো যেখানে যেখানে যেতে পারবে না, বা যেখানে যেখানে তাদের যাতায়াত আনাগোনা করার জায়গা কম, সেই সব জায়গায় যারা বাসা করে। আমরা একটু গ্রামাঞ্চলে দেখলেই দেখতে পাবেন গোসাপের একটা খুব উৎপাত রয়েছে। অনেক বড় বড় গাছের কোটরে যেখানে পাখির বাসা বাঁধায় এবং ডিম পাড়ে, এরকম জায়গাগুলো কিন্তু গোসাপ ভীষণভাবে চলে আসে। গোসাপ অর্থাৎ মনিটর লিজার্ডের কথা বলছি, বা এমনি সাপ, সবসময় যে তারা খুব বিষাক্ত তা নয়, পাখির ডিম খেতে তারা কিন্তু খুব পছন্দ করেন, কেন পাখির ডিম ক্যালসিয়াম এবং প্রোটিন এই দুটোর একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান। এমন তো ডিমকে ব্যালেন্স ডায়েট বলেই থাকতাম। তো জীবজন্তুর ক্ষেত্রেও পাখিদের বাসা পেলে তারা কিন্তু এসে সেই ডিমটাকে সংগ্রহ করে নিয়ে সেই ডিমটাকে গিলে খেয়ে ফেলে। তাহলে এই সমস্ত জায়গা থেকে বাঁচার জন্যে পাখিরা বেছে বেছে এমন গাছের ডালে বাসা বাঁধে, সেই ডালটা এতই পাতলা
যে পাখিরা বাসায় এসে বসলে কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো সাপ বা বিশেষ করে ভারী গো সাপ তারা যদি উঠতে যায় তাহলে তারা সেই সরু বাসায় যেতে পারবে না, তাদের ভার গাছের ডাল নিতে পারবে না, তারা পড়ে যাবে। আবার ধরুন মানুষের বাড়িতেও বা ফ্যাক্টরিতে বা পুরনো কোনো আলিন্দে যেখানে তারা পাখি বাসা করেছে, দেখবেন এমন ইনঅ্যাক্সেসিবল একটা জায়গায় তারা বাসা করে যেখানে চট করে এই জীবজন্তুরা বা চট করে মানুষ সেখানে হাত দিতে পারবে না। এটা দেখে নিয়েই তারা বাসা করে। কিংবা ধরুন নতুন বাড়ি, আপনি হয়তো বহুদিন সেটা বাড়িটাকে ব্যবহার করছেন না, 2-3 মাস ব্যবহার না করার ফলে গিয়ে দেখতে থাকুন, দেখবেন আপনার বাড়ি একটু মফস্বলের দিকে হলেই দেখতে পাবেন যে বিভিন্ন পাখি বিভিন্ন জায়গায় এসে বাসা করতে শুরু করে দিয়েছে। অর্থাৎ তারা প্রতিনিয়ত কিন্তু আপনার উপর নজর রাখছে, আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, বাড়িটা ব্যবহৃত হচ্ছে কিনা, সেখানে কুকুর বিড়াল সাপ ইত্যাদি যাতায়াত আছে কিনা বা তাদের উৎপাত রয়েছে কিনা, সেই রকম জায়গা বেছে তারা কিন্তু তাদের বাসা বানিয়ে ফেলছে। এবং তাদের একটাই লক্ষ্য, তাদের এই ব্রিডিং সিজনটা আসলে তাদের ডিম পাড়তে হবে, ডিম ফুটে তাদের ছানা বেরোবে এবং বর্ষাকাল আসার আগেই যাতে সেই ছানারা খাবার খেয়ে বড় হয়ে উঠতে পারে এবং তারা উঠতে শিখে যেতে পারে। আবার পরের সেপ্টেম্বর অক্টোবর অর্থাৎ আমাদের পুজো শুরু হয়ে শেষ হয়ে গেল, তারপর থেকে আবার শীতকালের পর থেকে তাদের নতুন জীবনচক্র শুরু হবে, নতুন করে ডিম পাড়া, নতুন করে বাসা তৈরি করা, নতুন করে বাচ্চার জন্ম দেওয়া, এই কাজগুলো চলতে থাকবে। একটা খুব মজার জিনিস যেটা লক্ষ্য করে দেখা যাবে যে আমরা তো জানেন যে চিল, কাক, তারপরে ধরুন আমরা যাদেরকে বলি র্যাপ্টর জাতীয় পাখি অর্থাৎ যারা কিনা মাংসাশী, প্যাঁচা, এরা তো ছোট ছোট প্রাণী ধরে খায়, শকুন মৃতদেহ থেকে খাবার মাংস ছিঁড়ে খায়, এক একজনের এক এক ধরনের খাবার। কিন্তু এরকম তো অসংখ্য পাখি রয়েছে যারা কিন্তু অ্যাকচুয়ালি নিরামিষাশী, অর্থাৎ সারাটা বছর তারা কিন্তু ধান, শীষ, বীজ, বিভিন্ন ফল ইত্যাদি এবং বিভিন্ন ফুলের পাপড়ি, ছোট্ট গাছের পাতা, ক্ষেত্রবিশেষে বিভিন্ন পাখিরা কিন্তু নিরামিষাশী হয়। কিন্তু একটা আশ্চর্য ঘটনা হচ্ছে, যখন তারা ডিম পাড়ে, বাচ্চারা যখন বড় হয়, তখন দেখবেন সেই পাখি কিন্তু আর নিরামিষাশী থাকে না, তারা নানান জায়গায় ঝাঁপিয়ে ঝাঁপিয়ে লাফিয়ে গিয়ে জোগাড় করে আনছে নানান রকমের কেঁচো, নানান রকমের কীট পতঙ্গ এবং এসে তারা বাচ্চাদেরকে খাওয়াচ্ছে। তারা কিন্তু সেই ছোট বাচ্চাদেরকে একেবারেই এই বীজ, ফল ইত্যাদি ছোট অবস্থায় খাওয়ায় না। কেন বলুন তো? এইটা হচ্ছে তাদের জন্য একটা ইম্পর্টেন্ট প্রোটিন ফিড। পোকামাকড়গুলি এত প্রোটিন সমৃদ্ধ যে ছোট পাখির বাচ্চাকে তারা প্রচুর পরিমাণে পোকা ধরে এনে খায়, সব পাখিরা করে। তার উদ্দেশ্যটাই হচ্ছে এইটা, মানে মাংসাশী পাখিরা তো মাংস খাওয়াচ্ছে, মাছ খাওয়াচ্ছে, আলাদা কথা, কিন্তু যে সমস্ত পাখিরা মাংসাশী নয় তারাও কিন্তু তাদের ছোট বাচ্চাদের বিপুল পরিমাণে এই কীট পতঙ্গে এনে দেয়। তার কারণটাই হচ্ছে যাতে বাচ্চারা এই প্রোটিন সমৃদ্ধ খাওয়ার খেয়ে অতি তাড়াতাড়ি বড় হয়ে ওঠে। তাদের লক্ষ্য হচ্ছে যত তাড়াতাড়ি তারা বড় হবে তত তাড়াতাড়ি তারা নতুন জীবনচক্রের মধ্যে এগিয়ে যেতে পারবে। এইভাবে তাকিয়ে দেখলে আমরা দেখতে পাবো যে পাখিদের জীবনচক্র থেকে কিন্তু সত্যিই আমাদের অনেক কিছু শেখার। বিভিন্ন ঋতুতে তারা বিভিন্ন রকম ব্যবহার করে এবং আমাদের সামনে তারা তাদের জীবনচক্রটা সম্পূর্ণ করছে। আমরা হয়তো তাদের দেখছি না, সেটা বুঝতে পারছি না, কিন্তু আমাদের আশেপাশেই তারা ছোট থেকে বড়, আবার বড় হয়ে খাঁচা থেকে বাসা থেকে উড়ে বেরিয়ে আবার নতুন করে তাদের জীবনচক্র শুরু করছে। এতক্ষণ আপনারা শুনছিলেন পরিবেশবিদ ডক্টর সৈকত কুমার বসুর কাছ থেকে পাখিদের জীবন চর্চা নিয়ে। আমি সুতপা বসু শরবতের রেসিপি নিয়ে আবার আমি ফিরে এলাম রসে বসে অনুষ্ঠানে। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর, এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 MHz Community Radio, Jadavpur University. তরমুজের শরবত। তরমুজ শরীরকে খুব হাইড্রেট অ্যান্ড ময়শ্চারাইজ করে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, চুল নিখুঁত রাখে, ত্বককে উজ্জ্বল করে। তরমুজে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম আছে। আচ্ছা, তরমুজের শরবতের জন্য কি কি লাগবে? তরমুজ তো লাগছে, তার সাথে লাগছে হচ্ছে লেবুর রস 2 চামচ,
মানে আমি বলছি পাতিলেবু, চিনি আন্দাজ মতো, কারণ তরমুজটা অনেক সময় খুব মিষ্টি হতে পারে, সেই মতোই আমাদের চিনি ব্যবহার করতে হবে। বিট নুন 1/2 চা চামচ, পুদিনা পাতা মানে কয়েকটা পাতা একটু কুচি করে কেটে নেওয়া। এবার মিক্সিতে তরমুজের সাথে চিনি, বিট নুন, কিছুটা পুদিনা পাতা, লেবুর রস দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এবারে গ্লাসে ওই রসটা ঢেলে পরিবেশন করতে হবে। ওপরে একটু জলজিরা ছড়িয়ে দিলে খুব ভালো হয়। কিছুটা কুচি করা তরমুজের টুকরো দিলেও মন্দ লাগবে না, সাথে বরফের টুকরো অবশ্যই। এইভাবে যদি পরিবেশন করা হয় তাহলে কি হবে, মন প্রাণ যেন ভরে যাবে একদম। তালশাঁসটা দেখলেই মনে হয় যেন শরীরটা ঠান্ডা করছে, কারণ সাদা একটা থকথকে জিনিস, এটা ভীষণ আকর্ষণ করে। তো এই শরবতের জন্য লাগছে হচ্ছে 4 থেকে 5টি তালশাঁস, লেবুর রস 1/2 চা চামচ, চিনি সামান্য। কেন সামান্য বলছি আমি, কারণ অনেক কচি তালশাঁস যদি হয় তালশাঁসটা এমনিতেই খুব মিষ্টি হবে। আর ঠান্ডা জল, বরফ কুচি, চাট মশলা 1 চা চামচ, পুদিনা পাতা কুচি, বিট নুন। এবার কিভাবে বানাবো, তালশাঁসকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে, কিছুটা কুচি করে রাখবো আলাদা করে, কিছুটা রস করে নিতে হবে। সার্ভ করার সময় যখন আমি পরিবেশন করব তখন গ্লাসে ঢালতে হবে তালশাঁসের রস, সঙ্গে কুচি করা পুদিনা পাতা, বরফ কুচি, চাট মশলা অ্যান্ড ড্রিং করে পাতিলেবু গ্লাসের একটা সাইডে লাগিয়ে দিলে দেখতে খুব ভালো লাগবে। তালশাঁসে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, আর ফাইবার আছে যেটা কোষ্ঠকাঠিন্যকে ঠিক করে এবং হজম শক্তিকেও বাড়ায়। কালো আঙুরের শরবত, এখানে আঙুর লাগবে 600 গ্রাম, চিনি আন্দাজ মতো, কারণ চিনিটা আন্দাজ মতো এই কারণেই বলছি আঙুর কেমন মিষ্টি তার উপরে নির্ভর করছে। পুদিনা পাতা 1 মুঠো, লেবু, এখানে আমি গন্ধরাজ লেবু ব্যবহার করছি। সবগুলো মিক্সিতে ঢেলে দিতে হবে, একটু চাট মশলা দিতে হবে, কিছুটা আঙুর কুচি করে সরিয়ে রাখতে হবে আলাদা করে ডেকোরেশনের জন্য। গ্লাসের মধ্যে আঙুরের রস ঢালতে হবে, উপরে বরফ কুচি, আর সাজানোর জন্য উপরে একটু রিং করা পাতিলেবু, পুদিনা পাতা একটা যদি উপরে সাজিয়ে দেওয়া যায় তাহলে দেখতে খুব ভালো লাগবে। আঙুর থেকে আমরা কি পাই, আঙুরে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, সাপোর্ট করে হার্টকে, স্কিন ভালো থাকে আঙুরে, ব্রেন ফাংশন খুব ভালো হয়, অ্যান্ড ইমিউনিটি বাড়ায়। আর ফাইবার আছে যেটা কোষ্ঠকাঠিন্যকে ঠিক করে এবং হজম শক্তিকেও বাড়ায়। কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টসে আমি এতক্ষণ সুতপা বসু আপনাদের কিছু শরবতের রেসিপি শিখিয়েছি। সেগুলো হলো ছাতুর শরবত, আমপোড়া শরবত, পাকা আমের শরবত, তরমুজের শরবত, তালশাঁসের শরবত, কালো আঙুরের শরবত। কেমন লাগলো সেটা আপনারা জানাবেন, তাহলে কি হবে আমিও একটু উৎসাহিত হব। পরবর্তী পর্যায়ে আমি তাহলে আরও কিছু শরবতের রেসিপি নিয়ে আসব এবং সেগুলো আপনাদেরকে উপহার দেব আমি। আপনাদের এই অনুষ্ঠান কেমন লেগেছে সেটার জন্য যদি আপনারা মনে করেন, আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, যেমন 03324572620, আর ইমেলও করতে পারেন। ইমেল আইডি হচ্ছে radioju.staff@jadavpuruniversity.in। এছাড়া রেডিও জেইউর নিজস্ব ইউটিউব চ্যানেল সার্চ করে রসপাশে অনুষ্ঠানে শুনতে পারেন। ভালো থাকুন, পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সাথে আমার আবার কথা হবে। শুনতে থাকুন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টসে। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ,
কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ।